শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। প্রকৃতি আর মানুষকে ভালোবাসতেন, তাই ছোট থেকেই জগৎটাকে দেখতেন দু চোখ ভরে। উপভোগ করতেন পথের দৃশ্য, নজর এড়াত না মানুষের সুখ দুঃখ। সাহিত্যেও সেই ছাপই রেখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1894 সালের 12ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে তাঁর জন্ম। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ গল্প স্বল্পে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প বাঘের মন্তর। প্রসঙ্গত এই গল্পে লেখক প্লট সৃষ্টির প্রয়োজনে মাদক সেবন, তন্ত্র, জাদু এবং অলৌকিক বিষয়ের অবতারণা করেছেন। FM গোল্ড কোনোভাবেই তার সমর্থন করে না এবং শ্রোতাদের কাছে অনুরোধ, তারা যেন এই অনুষঙ্গে না গিয়ে কেবল গল্পের রসাস্বাদন করেন। আজকের গল্প পাঠে সোমক, অর্ণব, সুদীপ্ত, সোহম, উজ্জ্বল এবং রাজীব। গল্পের সূত্রধর রাজীব। শুরু হচ্ছে বাঘের মন্তর। বাইরে বেশ শীত সেদিন। রায়বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছিল। আমরা অনেকেই ছিলাম। ঘন ঘন গরম চা, ফুলুরি মুড়ি আসাতে আসর একেবারে সরগরম হয়ে উঠেছিল। রায়বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী। আমরা কে না তার কথা শুনেছি। তার ঘরে ঢুকে চারিদিকে চেয়ে শুধু দেখবে মরা বাঘ, ভালুকের চামড়া, বাঘের মুখ, ভালুকের মুখ বাঁধানো। ঘরগুলো দেখে মনে হয় ট্যাক্সিডার্মিস্টের কারখানায় বুঝি এসে পড়লাম। কিন্তু সেদিন আরেকজন লম্বা মতো প্রৌঢ় ব্যক্তিকে রায়বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে ও শিকার সম্বন্ধে দু একটা কথা বলতে দেখে বেশ অবাক হয়ে গেলাম। রায়বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজও দেখিনি। যে অনুকূল মিত্র জীবনে 30টি রয়্যাল বেঙ্গল, 15টি লেপার্ড মেরেছেন, আর ভালুকার বুনো শুয়োরের তো লেখাজোখা নেই। এছাড়া আছে গন্ডার, বাইসন, অজগর, পাইথন, আছে সজারু, আছে কাক, বক, হাঁস। এ হেন রায়বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা, না, লোকটা কে হে? বড় কৌতূহল হলো জানবার। উপেন বাবু, আমাদের উপেন মাইতি, আপন মনে চা খেয়েই চলেছেন। তাকে ডেকে বললাম, ও উপেন বাবু, ওই লোকটি কে? হ্যাঁ, কই কে? আরে ঘাবড়াবেন না, ওই আধবুড়ো লোকটি কে? উনি বলুন না। উনি বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য। নামটা যেন নৈয়ায়িক পণ্ডিতের মতো শোনালো। আপনি অনায়াসে বলতে পারতেন নৈয়ায়িক নিধিরাম সার্বভৌম। তা শিকারের ব্যাপারে উনি নিতান্ত কেউকেটা নয়। ওর শিকার যোগ বই পড়েননি? 3টে এডিশন হয়ে গেল। আসুন আসুন, আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে আলাপ হয়ে গেল। নিধিরাম ভট্টাচার্য যে কোনো কালে চাল কলা বাঁধা পুরুষ ছিলেন না, তা তাঁর কথাবার্তার ধরনে আগেই বুঝেছিলাম। এখন সেটা আরো ভালো করে জানা গেল। নানান স্থানের বাঘ ভাল্লুকের শিকার কিভাবে হয় সে গল্প করলেন। রাত্রে কিভাবে গাছের উপর বসে কাটিয়েছেন, কোন জঙ্গলে একবার বাঘের মুখে পড়েছিলেন, ইত্যাদি নানা গল্প। লোকটি ভালো গল্প বলতে পারেন। এমন সুন্দর নিখুঁতভাবে গল্প বলছিলেন যে আমরা ঘটনাবলী যেন চোখের উপর ঘটতে দেখছি। আরও দেখলাম নিধিরাম এক প্রকৃত রসিক ব্যক্তি। জ্যোৎস্নারাত্রি ও বর্ষামুখর শ্রাবণ রাত্রিগুলির এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন মুখে মুখে। আমি বললাম, একটা কিছু আশ্চর্য ঘটনা বলুন। নিধিরাম ভট্টাচার্য বললেন, সবই আশ্চর্য, বনের সব ব্যাপারই আশ্চর্য। তবুও কি ভূত দেখিনি কখনো চোখে? বিশ্বাস করেন? না, বিশ্বাস করি না। বারে, এ আবার অতি অদ্ভুত লোক।
বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করে না এমন লোক তো দেখিনি। পরে কথার ভাবে বুঝলাম তিনি তন্ত্রমন্ত্রে বিশ্বাসী। বললাম, আপনাদের তন্ত্রশাস্ত্রে ভূত মানে না? তন্ত্রশাস্ত্র আমি পড়িনি, মন্ত্রতন্ত্রের কথা বলছি। ও, কিরকম মন্ত্রতন্ত্রের? সব বাজি, ভুয়ো। ও, বাজে? একদম। আমি একেবারে অতটা যেতে রাজি নই। মন্ত্রের শক্তি নিশ্চয়ই আছে। ওই করে করে দেশটা উচ্ছন্নে গেল। আপনারা ইংরেজি লেখাপড়া শিখেও এইসব মানেন? এইবার নিধিরাম ভট্টাচার্যের উপর আমার শ্রদ্ধা হলো। আশ্চর্য মানুষ তো, আধুনিক মনোবৃত্তি সম্পন্ন প্রৌঢ় ব্যক্তি। আমি বললাম, সুন্দরবনে আপনি গিয়েছেন? অনেকবার, অনেকবার। এই মন্ত্রতন্ত্র সম্পর্কে সেখানকার একটা ঘটনা বলি। আমি বেশ এগিয়ে গিয়ে বসলাম তার কাছে। দিনটা এইসব গল্প শুনবার উপযুক্ত বটে। উনি বলতে লাগলেন, সেবার কাকডাঙ্গার ট্যাঁকে আমাদের বজরা লেগেছিল। তো আমাদের যিনি শিকারের গুরু, খুলনার উকিল সীতাকান্ত রায়ের ভাইপো শ্যামাচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে। এবার কথাটা উল্টো বলা হলো। আসলে তাঁর সঙ্গেই আমরা গিয়েছিলাম, নইলে আমাদের অবস্থার লোক আর বজরা কোথায় পাবে বলুন? তা যেখানে বজরা বাঁধা হলো সেখানটা একটা খালের মুখ। গভীর বনের মধ্য দিয়ে এসে এখানে নদীতে পড়েছে কাকডাঙ্গার খাল। খালের দৃশ্য বড় সুন্দর। দুধারে হেঁতাল ঝোপ, বনের মধ্যে গড়ান আর গোলপাতার গাছ, জলের ধারে টাইগার ফার্নের জঙ্গল। এই টাইগার ফার্নের জঙ্গলের মধ্যেই সাধারণত বড় বাঘ আত্মগোপন করে থাকে। তো শ্যামাচরণ রায় ফার্সিতে তামাক খেয়ে নিয়ে আমাদের বললেন, কাকডাঙ্গার খালে ডিঙি ওঠাও। ডিঙি বেয়ে আমরা চললাম খালের মধ্য দিয়ে। সুন্দরবনে যারা কখনো যাননি তারা বুঝতে পারবেন না এরকম খাল বেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনের। কখনো হেঁতাল ঝোপ, কখনো বন্য লেবুর জঙ্গল, গোল গাছের সারি, কোথাও বাতাবি লেবুর মতন প্রচুর ফল হয়ে আছে, কোথাও বা হলুদ ফুল ফুটে বাতাসকে মিষ্টি করেছে। অনেকে বলেন সুন্দরবন বড় একঘেয়ে। তারা গভীর জ্যোৎস্না রাতে এ বনের চেহারা কখনো দেখেননি, অন্ধকারে দেখেননি। সূর্য উঠবার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানীর রূপ শোনেননি, এর বিচিত্র বিহঙ্গ কাকলি। আমার গুরু শ্যামাচরণ রায় এত ভালোবাসতেন এই বন যে বাড়িতে বলেছিলেন তিনি মারা গেলে তার দেহটি যেন সুন্দরবনে সমাধিস্থ করা হয়, তাঁর আত্মা এতে শান্তি পাবে। আমি বললাম, তিনি বেঁচে আছেন? না, বহুদিন দেহ রেখেছেন। দেহ কি সমাধিস্থ করা হয়েছিল বনের মধ্যে? না, আসলে হিন্দুর দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হয় সমাজে, তাই হয়নি। ও, বড় দুঃখের কথা। আচ্ছা, তারপর বলুন। শুনুন তারপর, কিন্তু একটা কথা, সবটা শেষ না হয়ে গেলে কোনো প্রতিবাদ করতে পারবেন না, কেমন? বেশ, বলুন। নিধিরামবাবু ভালোভাবে তামাক টেনে দম নিয়ে অনেকখানি ধোঁয়া ছেড়ে তারপর আবার বলতে লাগলেন, হ্যাঁ, তা যা বলছিলাম, তো অনেক দূর চলে গেলাম আমরা খাল বেয়ে। সত্যি কথা বলতে কি, শিকার করার নেশার চেয়েও এই ঘন বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল। যখন প্রায় মাইল খানেকের বেশি চলে গিয়েছি নদী থেকে, তখন খালের ধারের বন ঝোপের মধ্যে থেকে কে যেন বলে উঠল, বাবু, বাবুরা। আমরা তো একেবারে চমকে উঠলাম। ডিঙির হিন্দু মাঝি বলে উঠল, রাম রাম। শ্যামাচরণ রায় গলা উঁচু করে ডাঙার দিকে চেয়ে বললেন, চুপ করো সবাই, কে ওখানে? ক্ষীণ স্বরে কে যেন বলে উঠল, আগে আগে বাবু, আমি। কে তুমি? কোথায় তুমি? সামনে বেরিয়ে এসো। এই যে বাবু, আমি হেতাল ঝোপের পাশে বসে। সত্যি এতক্ষণ লোকটাকে দেখতে না পাওয়ার দরুন ওর স্বর অশরীরীর কণ্ঠ নিঃসৃত বলে ভ্রম হচ্ছিল বটে, কিন্তু এবার সবাই লোকটাকে দেখতে পেলে।
ওই তো বসে আছে হেতাল ঝোপের ডাইনে। ওকে আগেও দেখা গিয়েছিল, এবার বুঝলাম। কিন্তু আলো ছায়ার জলের মধ্যে দিয়ে ওকে গাছের কাটা গুঁড়ির মতো দেখাচ্ছিল। আমরা দস্তুর মতো অবাক হয়ে গিয়েছিলাম ওকে ওখানে একা বসে থাকতে দেখে। সুন্দরবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝবেন, এরকম বনের মধ্যে একা বসে থাকতে বাতুলেও ভয় পায়। তা শ্যামাচরণ রায় বললেন, ও বেশ, তা ওখানে কি করছো? আগে বাবু হেতালের ফল খাচ্ছিলাম, বড্ড খিদে নে গেছে, গরিব নক তো। কথাটার জবাব ঠিক হলো না। খিদে পাওয়া শরীরের ধর্ম সেটা আশ্চর্যের ব্যাপার নয়। এই জঙ্গলে ঢুকলে পাকা কুল ছাড়া যে আর কিছু খাবার পাওয়া যায় না তাও ঠিক, কিন্তু তুমি এখানে এলে কি করে? বাবু আমি ফকির মানুষ, ভয় ডর করলে কি আমাদের চলে গো? বলছি আমারে একটু ওই নৌকায় তুলে নেবেন বাবু। কাল রনঘাটের ট্যাঁকে আমারে নামিয়ে দিলে হেঁটে পীরের দরগায় গিয়ে রাত কাটিয়ে কাল সকালে বাড়ি যাব। নেবেন বাবু? তোমার বাড়ি সেখানে? হ্যাঁ বাবু, ওই রনঘাটের কাছে মানিক সেনের পাড়ায়। শ্যামাচরণবাবু কিছু বলার আগে আমাদের ডিঙির মাঝি দুজন আপত্তি জানিয়ে বললে, নেবেন না বাবু, ডিঙির নিয়ম জানেন তো? সুন্দরবনে চলতি ডিঙিতে পথের লোক তুললে সে বড্ড অপয়া। বাবু যাচ্ছেন যখন একটা শুভ কাজে। তোমাদের কি বুদ্ধি? কেন বাবু? তখন শ্যামাচরণবাবু রেগে বললেন, আমার শিকার হোক আর না হোক, ওকে এখানে ফেলে যাব বাঘের মুখে। নিয়ে চলো ওকে। আর এরপরে কি কথা চলবে? ডিঙি থামিয়ে তাকে উঠিয়ে নেওয়া হলো। আমাদের মনে হলো লোকটা সত্যি একজন ফকির। সাজ পোশাক দেখে অন্তত তাই আমার মনে হয়েছিল। হিন্দু কি মুসলমান বাইরের সাজ দেখে বোঝা শক্ত। আমরা চুপ করে আছি। শ্যামাচরণ রায় বললেন, কি সাধনা? বাঘ আনবার মন্তর জানি কিনা তার সাধনা। তা আমি বললাম, সেটা আবার কি? আছে বাবু আছে, আমার গুরু আমারে শিখাইছেন। শ্যামাচরণবাবু বললেন, হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকো। না বাবু, মন্তরে বাঘ আসবে। আমরা শিকার করতে চলেছি, তুমি বাঘ এনে দিতে পারলে 10 টাকা বকশিস পাবে। আপনার দয়ার হলির বাবু। ফাঁকি দেবার চেষ্টা করবে না। ও কথা বলবেন না বাবু। লোকটাকে আমরা ততক্ষণে সবাই ঘিরে বসেছি। শ্যামাচরণ বললেন, সুন্দরবনে এক একজন লোক আছে যারা শিকারীর সামনে বাঘ হাজির করে পয়সা রোজগার করে। তারা তো হাঁড়ির মধ্যে মুখ দিয়ে ডাকে শুনেছি। তুমি সে দলের নও? আপনারে আগেই বলেছি বাবু, মন্তর হলো আসল জিনিস। বাঘরে টেনে আনে। এই সময় আমরা নিধিরাম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ওই হাঁড়ির মধ্যে মুখ দিয়ে ডাকার ব্যাপারখানা বুঝলাম না তো। নিধিরাম বাবু আমাদের বুঝিয়ে দিলেন, আহা, ওই এক শ্রেণীর লোকের পেশা হচ্ছে এই যে তারা ঝোপের মধ্যে বসে হাঁড়ির মধ্যে মুখ দিয়ে বাঘের আওয়াজ নকল করে ডাকে। তাতে বাঘ সেখানে ছুটে আসে আর শিকারীর বন্দুকের পাল্লায় ধরা দেয়। 5 টাকা ছিল ওদের ফি যুদ্ধের আগে, এখন কত জানি না। আমরা বললাম, এমন ভাবে বাঘ আসতে আপনি দেখেছেন? হ্যাঁ, অনেক দেখেছি, তবে সব সময় সফল হয় না ওদের চেষ্টা। বাঘ হয়তো সে জঙ্গলে নেই কিংবা কাছে নেই, নয়তো মানুষের সাড়া পেয়ে পিছিয়ে গিয়েছে। সে অবস্থায় কি হবে? যাকে তারপর শুনুন, আমি ঘুণ শিকারী, মন্তরে বাঘ এনে দেয় এমন কথা কখনো শুনিনি। শিকার কত এগিয়ে গেল তাহলে ভাবুন তো। শিকারের শখ যাদের আছে তারা জানেন একটা জ্যান্ত বাঘের পেছনে কি খাটুনিটাই হয় মশাই তাকে শিকার করতে। হয় জঙ্গল ঠেঙাও, নয়তো মাচান বেঁধে রাত জাগো, সোজা কষ্ট মশাই। আর সে জায়গায় যদি মন্তরে বাঘ আসে তবে শিকার কত সোজা হয়ে গেল বলুন। 5-এর জায়গায় 10 টাকা দিতে কেন তারা আপত্তি করবে? ঠিক কথা বলুন আপনি।
তারপর ঘন্টা 2 কেটে গেল। কাকডাঙ্গার খালের মাজায় এসে আমরা নোঙর করলাম। মাজায় মানে কি? খালের অর্ধেকটা পার হয়ে এসে সন্ধে হয়ে এলো। তখন আমাদের সাহস হলো না ডাঙায় নামতে। রাতের খাবার সঙ্গে করে আনা হয়েছিল, তাই খেয়ে সবাই ডিঙিতে শুয়ে রাত কাটিয়ে দিলাম। সমস্ত রাত উত্তেজনায় শ্যামাচরণ বাবুর ঘুম নেই চোখে। তিনি শুধু বসে বসে ফকির সাহেবের আজগুবি মন্তরের কথা শুনছিলেন। সে কতবার সাধনা করেছে বনের মধ্যেই বাঘ আনার জন্য। গভীর থেকে গভীরতর জঙ্গলে বসে এই মন্তরের সাধনা করাই তার কাজ। আরো কত কি যে বাজে গল্প, সে আর কি বলবো। তো সারাদিন খেটে খুটে রাতে যে একটু ঘুমোবো তার উপায় নেই। কিন্তু শ্যামাচরণ রায় স্বয়ং ফকির সাহেবের মুরব্বী, তার কথার উপর কথা বলবে কি? আমরা চুপচাপ শুয়ে ঘুমোবার চেষ্টা করলাম। এই শেষ রাতের দিকে খানিকটা কৃতকার্য যে হইনি তাও নয়। আমি বললাম, একটা কথা, আপনারা কাকডাঙ্গা খালের মাঝামাঝি এলেন কেন? বজরা ছেড়ে আসা হেতু কি? হেতু খুব স্পষ্ট। বজরায় বসে তো শিকার চলবে না। বজরা আছে নদীতে, তার একদিকে জঙ্গল, অন্যদিকে কুল কিনারা দেখা যায় কি না যায়। ছোট খালের মধ্যে না গেলে দুদিকের জঙ্গল তো তুমি দেখতে পাচ্ছ না। তুমি তো জঙ্গলে আর চড়ুই ভাতি করতে আসনি। হ্যাঁ, নিধিরাম ভট্টাচার্য একটু তর্কপ্রিয় লোক। কেউ তার কথার প্রতিবাদ পাছে করে এই আশঙ্কায় সবসময় কোমর বেঁধে তর্কের জন্য তৈরি হয়ে থাকেন। এবং গল্প শুরু করবার সময় কেন যে বলেছিলেন আমার কথার কোনো প্রতিবাদ করতে পারবে না গল্প শেষ না হওয়া পর্যন্ত, এখন তা বুঝলাম। আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিয়ে বললাম, আরে আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করছি জানবার আগ্রহে, আপনার গল্পের খুঁত ধরবার জন্য নয়। আপনি বলে যান আপনি। নিধিরাম ভট্টাচার্য বললেন, তা বেশ, খুব ভালো কথা। শোনো, তারপরে আমার এই গল্প শেষ হয়ে এসেছে। যা কিছু প্রতিবাদ করার গল্পের শেষে করতে তো তোমাদের বলছি আমি। শোনো গল্প। তা ডিঙি নোঙর করে সারা রাত্রি সেখানে থাকার সময় সে রাত্রি বুঝতে পারা গেল কি ভয়ানক জায়গায় আমরা এসেছি। জ্যোৎস্না রাত্রির আলো ছায়া বারবার কেঁপে কেঁপে উঠে ভেঙে ভেঙে যেতে লাগলো বাঘের গর্জনে। কাকডাঙ্গার খাল সম্পর্কে শ্যামাচরণ রায় বিবেচনায় ভুল করেননি। ভোরে উঠে শ্যামাচরণ বাবুকে বললাম, চমৎকার জায়গায় এসেছেন। তা শ্যামাচরণ রায় বললেন, কাঁচা শিকারির কথা হয়ে গেল। আগে কেন? বনের বাঘ আর শিকারির বাঘ এক নয়। ওরকম বাঘ ডাকে সুন্দরবনের বহু জায়গায়, কিন্তু চোখে দেখতেও পাবে না কোনোদিন একটি। তাই তো ফকির সাহেবকে ধরেছি। এখন ফকির সাহেবের দয়ায়। আর আপনার হাত যশ। সকালের রোদ বেশ উঠলে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের মধ্যে গিয়ে ঢুকলাম। 1/2 মাইলটাক দূরে একটা ফাঁকা জায়গা আছে বনের মধ্যে, তাকে বলে হাতলবাদিয়ার ডাঙা। তা সেখানে আমরা রান্না করে খাবো দুপুরে। আমরা জিনিসপত্র নিয়ে নামলাম, নত কি আবার এ বনের মধ্য দিয়ে ডিঙিতে ফিরবে রান্নার জিনিসপত্র নিতে। মাঝি দুজনকেও সঙ্গে নিলাম। এই নির্জন জঙ্গলে তারা দুটি প্রাণী ডিঙিতে বসে থাকতে রাজি নয়। দুদিকে ঘন গড়ান আর হেঁতালের জঙ্গল, টাইগার ফার্নের ঘন সমাবেশ। পা বাঁচিয়ে চলতে হয় শুলোর ভয়ে। শুলো হলো গাছের বায়ব্য শিকড়, কাদা থেকে মাথা তুলে তীক্ষ্ণ সরকির মতো খাড়া হয়ে থাকে। ঝরা পাতার তলায় পা দিলেই রক্তপাত। দুধারে বন, মাঝখান দিয়ে জুড়ি পায়ে চলার পথটা। ফকির সাহেব সকলের আগে, তার পেছনে গুরুজি শ্যামাচরণ রায়, তার পেছনে দুজন লোক, তারপর আমি, সর্বশেষে মাঝি দুজন। হঠাৎ এক জায়গায় কি একটা শব্দ হলো। শ্যামাচরণ বাবু ও লোক দুজন চমকে দাঁড়িয়ে গেল। আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম।
ব্যাপারটা না বুঝতে পেরে এগিয়ে গেলাম। বললাম, কি হলো, থামলেন যে? সেই সময় নজর পড়ল দলের পুরো ভাগে ফকির সাহেব ছিলেন। তিনি নেই। বলতে যাচ্ছি, ফকির সাহেব বুঝি? শ্যামাচরণ বাবু বললেন, ও সর্বনাশ, এমন কাণ্ড কখনো? তার পিছনের লোক দুটি তখনও আড়ষ্টভাবে দাঁড়িয়ে। একজন বললে, বাবুর ডান পাশের ঝোপ থেকেই তো। শ্যামাচরণ বাবু আড়ষ্ট গলায় বললেন, গরিব লোক, আমি মন্তর আওড়াতে বলেছিলাম ওকে মনে মনে। ব্যাপারটা তখনই শুনলাম। ডান দিকে টাইগার ফার্নের বন থেকে ভীষণ এক রয়্যাল টাইগার লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গিয়েছে। চেয়ে দেখে মনে হলো বাঁ দিকের হেঁতাল ঝোপের মাথা যেন তখনও নড়ছে। আমি রুদ্ধ নিঃশ্বাসে বললাম, তারপর পাওয়া গেল ফকির সাহেবকে? তা কখনো যায়? ওই শেষ। একটা হিংলাজের দানার মালা কেবল একটি হেঁতালের ডালে বেঁধে ঝুলছিল। আমরা অনেক খুঁজেছিলাম। শ্যামাচরণ রায় বড় শিকারী, বাঘের ধরন ধারণ, তাক বাঘ অনেক কিছু জানেন। কিছুই করতে পারলেন না। নামও জানি নে ফকির সাহেবের যে কাউকে কোথাও খবর দেব। আমার গুরুজি শ্যামাচরণ রায় বলতেন, লোকটি সত্যি গুণী ছিল। মন্তরের জোরে বাঘ আকর্ষণ সে ঠিকই করেছিল। আমার অসর্কতায় মারা পড়ল। বাঘকে আকর্ষণ করতেই শিখেছিল, বাঘের হাত থেকে বাঁচার মন্তর তো শেখেনি। অপরাহ্নের দিকে আমরা খোঁজাখুঁজি শেষ করে কাকডাঙ্গার খাল বেয়ে বজরা ধরলাম নদীতে। মন সবারই এত খারাপ হয়ে গেল যে সেবারে আমাদের শিকারে আর কোনো উৎসাহই রইল না। শ্যামাচরণ বাবুকে একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম, গুরুজি, ফকির সাহেবকে দলের আগে আগে যেতে কি বলেছিল? আপনি তো জানেন নিরস্ত্র অবস্থায় আগে আগে ওভাবে যেতে নেই। তা শ্যামাচরণ রায় বলেছিলেন, বিশ্বাস করিনি যে, বোগাস বলে ভেবেছিলাম তোমাদের মতো। আজ গল্পস্বল্পে শুনলেন বাঘের মন্তর। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে গল্পকথক অর্ণব, উপেন সোহম, নিধিরাম সোমক, মাঝি রাজীব, শ্যামাচরণ উজ্জ্বল, ফকির সুদীপ্ত। আবহ নির্মাণ ও সাউন্ড এফেক্টস রাজীব। গল্পের সূত্রধর রাজীব। সমগ্র পরিকল্পনা শুভদা। শেষ হল আজকের গল্প স্বল্প।